দেখো কি অবস্থা, দেখো সব কোথায় শুয়ে আছে কে দেখো। আমি সরকারের কাছে রিকোয়েস্ট করব যে একটা জনসাধারণ এক্সপ্রেস অন্তত গুয়াহাটি থেকে ব্যাঙ্গালোর অবধি দেওয়া উচিত। কেননা ভিড় দেখছো ট্রেনের মধ্যে। বর্ধমান সুপার সকাল 7টার গাড়ি দুপুর 2টোয় এসে খড়গপুর ঢুকছে। অবাক ব্যাপার। আমাকে কিন্তু সেই দরজার কাছে বসেই জার্নি করতে হচ্ছে। খাওয়ার জলের জন্য শুধু পাগল হয়ে গেছে সবাই। আমি যতবারই এই বালেশ্বর স্টেশনের উপর দিয়ে যাই 50 টাকা করে মাছ ভাত পাওয়া যায়। আজকে সেই মাছ ভাতটা 100 টাকার নিচে দিবে না। কেন? গাড়িতে অগাধ পরিমাণ ভিড় আছে, যার ফলে আমাদের কাছে 100 টাকা করে লুটছে। বিবেক থেকে গেল, আমরা এবার বিবেককে ওভারটেক করছি। এই ট্রেনের চেয়ার কাট, তারপরে ভিড় কত। এটাই হচ্ছে মেদিনীপুর লোকাল। এই বিবেকটা ওভারটেক মেরেছিল হাইথিয়া স্টেশনের ওখানে, তারপরে আমরা আবার এটাকে ওভারটেক মারলাম রামপুরহাটে, আবার বিবেক আমাদের ওভারটেক মারছে ফারাক্কাতে। চলো আজকে জার্নি শুরু করি বিজয়নগরম থেকে। আজকে কোন ট্রেনে জার্নি করছি জানো? 06521 SMBT ব্যাঙ্গালোর গুয়াহাটি স্পেশাল এক্সপ্রেস। স্পেশাল মানেই বুঝতে পারছো এর কোনো ঠিক ঠিকানা থাকবে না, অলরেডি নাই। 4 ঘন্টা থেকে কোনো পাত্তাই ছিল না। হোয়ার ইজ মাই ট্রেনে দেখছি তো কোনো পাত্তা নাই, নেট স্কুলে দেখছি কিচ্ছু নেই। তো যাই হোক, একটু আগে চেক করলাম যে ভালসাতে ঢুকছে। তাহলে চলো আজ বিজয়নগরম থেকে জার্নি করি আমার হোম টাউন মালদা টাউন পর্যন্ত। পুরো জার্নিটা এনজয় করবে। আর আমি খুব ক্লান্ত হয়ে আছি, আমি গিয়ে প্রথমে আগে ঘুমাবো, তারপরে ঘুম ভাঙে সকালবেলা থেকে ভিডিও শুরু করবো। এই ট্রেনে সবকটা জেনারেল, তারপরেও এত ভিড়। সবকটা জেনারেল তারপরেও ভিড়। 24টা বগি জেনারেল তারপরেও কি অবস্থা, ঢোকার জায়গা নাই। কি অবস্থা দেখো, এটা চেয়ার কার দিয়ে দিয়েছে। কি ভিড়। মানে ব্যাঙ্গালোর রুটে একটা দরকার আছে জনসাধারণ এক্সপ্রেসের। দেখো কি অবস্থা, দেখো সব কোথায় শুয়ে আছে কে দেখো। 24টা বগি দিয়েছে জেনারেল, তারপরেও পা রাখার জায়গা হবে না। তাহলে বুঝতে পারছো? তাহলে এবার তোমরা নিজেরাই কল্পনা করো যে আমাদের গুয়াহাটির দিক থেকে একটা জনসাধারণ এক্সপ্রেস দেওয়াটা কতটা জরুরি। প্রথম থেকে একদম শেষ অবধি চলে আসলাম, তবুও ভিড় শেষ হওয়ার কোনো নাম নাই। দেখতে পাচ্ছ কি অবস্থা। তাহলে ভেবেছিলাম যে এই ট্রেনে 24টা বগি জেনারেল একটু ফাঁকাভাবে শুয়ে শুয়ে আরাম করে যাব, জল ঢেলে দিল। এ তো দেখছি পা রাখার জায়গা নাই। কি অবস্থা তাহলে বুঝতে পারছো মানুষের। জলের হাহাকার লেগে গেছে, খাওয়ার আর জল নেই। দেখছো দেখছো মারামারি লেগে গেছে খাবার দিয়ে। কি অবস্থা মানুষ। এই ভিড়ের মধ্যে 11:45 আমাদের ডিপার্চার হলো। আজকেও মনে ঘুমাতে পারবো না, এই যা বুঝতে পারছি পরিস্থিতি। কারণ দেখবে ভিড়, দেখবে দেখছো ট্রেনে কত পরিমাণ ভিড় আছে। চলো বেরোলাম বিজয়নগরম থেকে, এরপরে ব্রহ্মপুর স্টপেজ আছে। কষ্ট করে হলেও যেতে হবে, কিছু করার নাই। ভিড় দেখছো ট্রেনের মধ্যে। আমাকে কিন্তু সেই দরজার কাছে বসেই জার্নি করতে হচ্ছে, দেখে বুঝতে পারছো। ট্রেনের মধ্যে এতটা পরিমাণ ভিড় আছে যে আমাকে এই দরজার সামনে বসেই যেতে হবে আজকে। তো যাই হোক, এইভাবেই বসে বসে সকাল পর্যন্ত কেটে গেল। তারপরে একটা বাংকারে একজন ঘুমিয়েছিলেন, উনি নামলেন, ওইখানটায় আমি একটু ঘুমালাম কটকের পরে। তো আমার ফোনে চার্জও ছিল না যে কটকের আগে আমি কিছু দেখাতে পারবো তোমাদের। কটকের পরে একটু ঘুমালাম, ঘুম ভাঙলো আমার। বালেশ্বর স্টেশন ঢুকছি তখন। চলো এখান থেকে ভিডিও শুরু করি। গেলাম আমরা বালেশ্বর স্টেশন, আর আমাদের গাড়ি প্রায় 6 ঘন্টা 54 মিনিটের কাছাকাছি লেট আছে। আর একটা কথা না বললেই না, আমি যতবারই এই বালেশ্বর স্টেশনের উপর দিয়ে যাই 50 টাকা করে মাছ ভাত পাওয়া যায়। আজকে সেই মাছ ভাতটা 100 টাকার নিচে দিবে না। কেন? গাড়িতে অগাধ পরিমাণ ভিড় আছে, যার ফলে আমাদের কাছে 100 টাকা করে লুটছে। 1 মিনিটের জন্য দাঁড়িয়েছিল এখানে আমাদের গাড়ি, 1 মিনিট কি 3 মিনিটের মধ্যে দাঁড়ালো, আবার গাড়ি ছেড়েও দিল। উঠা যাক। অবশেষে বেরোলাম আমরা। আর কটার সময় বেরোলাম? 11:55, মানে সামথিং 6 ঘন্টা 50 মিনিটের কাছাকাছি লেট আছে। এই লোকগুলোই
আইআরসিটিসি ট্যাগ লেগে ঘুরছে 50 টাকা করে, যেগুলো ভাত না এখানে আজকে তারা 100 টাকা করে চাইছে। মানে মানুষগুলোকে কি হারে লুটার এরা চেষ্টা করছে আজকে, শুধু এটাই দেখলাম আমি। সব ভাত কিনেছে। এই ট্রেনটার মধ্যে এতটা পরিমাণ ভিড় যে কল্পনার বাইরে। আমি এর আগে একবার এই রুটে জার্নি করে তোমাদের দেখিয়েছিলাম যে বিশাখাপট্টনম থেকে হাওড়া পর্যন্ত ফলকনামা এক্সপ্রেসে পুরো দিনের বেলা আমি ভালো করে ডিটেলসে কভার করেছিলাম, কিন্তু জার্নিটা খুব কষ্টকর ছিল, তারপরও আমি কমপ্লিট করেছিলাম। তো তোমাদের আমি বেশি কিছু দেখাতে পারিনি বিজয়নগরম ছাড়ার পর থেকে, ক্ষমা করে দিও, একটু রেগে ঘুমিয়ে গেছিলাম আমি, আর ফোনে চার্জও ছিল না, যার জন্য ভিডিও শ্যুট করতে পারিনি। বালেশ্বরের পর থেকে পুরো জার্নিটা এখন এনজয় করো মালদা টাউন পর্যন্ত, প্রত্যেকটা ডিটেলস জিনিস আমি কভার করব। আর এই ট্রেনটা প্রতি মঙ্গলবার ব্যাঙ্গালোর থেকে ছাড়ে রাত্রি 11:40 এর 24টা বগি জেনারেল। দেখো পৌঁছে গেলাম হিজলি। পৌঁছে গেলাম দুপুর 1:20 হিজলি স্টেশন। আর হিজলি থেকে খড়গপুর আইআইটি খুব কাছে, তোমরা যদি যেতে চাও খড়গপুর আইআইটি হিজলিতে নেমো। আর গাড়ি কিন্তু আমাদের প্রায় 6.5 ঘন্টার উপরে লেট আছে। এরপরে পরবর্তী স্টপেজ আছে খড়গপুর, তারপরে ডানকুনি, দিয়ে তারপরে আমরা ঢুকে যাব সোজা বর্ধমানের দিকে। আর একটা কথা, গাড়িতে এত পরিমাণ ভিড় যে আমি কিছুই ভিডিও শ্যুট করতে পারছি না, দরজার একটু কোণে কোনো রকমে দাঁড়িয়ে আছি। বলতে গেলে সকাল থেকে এক ফোঁটা কিছু খাইনি। কালকে রাত্রে যা একটু বিজয়নগরমে খেয়ে উঠেছিলাম, সারাদিন এখনো পর্যন্ত না খেয়ে আছি। দেখি খড়গপুরে গিয়ে যদি কিছু খেতে পাই। মানে শুধু খাওয়ার জলের জন্য শুধু পাগল হয়ে গেছে সবাই। এর জন্য দেখছো কি অবস্থা, তারপরে এইসব দোকানগুলোতে দেখো কি অবস্থা খাবার দাবার নিয়ে। অবশেষে হিজলি থেকে বেরোলাম এখন। আর হিজলিকে বললাম একটা জংশন স্টেশন টাইপের, কেননা এখান থেকে দুটো ডাইরেকশনের রুট কেটে যাবে। কোথায় কাটবে? একটা খড়গপুরের দিকে ঢুকবে, একটা মেদিনীপুরের দিকে যাবে গোকুলপুর। এটাই হচ্ছে দেখো খড়গপুর আইআইটি। আর এই লাইনটা যেটা চলে যাচ্ছে খড়গপুর আইআইটির ধার ধার দিয়ে একদম গিয়ে এই যে এই লাইনটা, এইটাই চলে যাচ্ছে গোকুলপুর হয়ে মেদিনীপুর। মানে যেগুলো সব খড়গপুরকে বাইপাস করে মেদিনীপুর বাঁকুড়া হয়ে যায় ট্রেনগুলো। যেমন যদি তোমরা বলতে চাও পুরী কামাখ্যা, তারপরে চেন্নাই এনজিপি, হ্যাঁ এগুলো সব এদিক দিয়ে যায়, আমাদের এই রুটটা ধরে না। চলো এবার তো আমরা প্রবেশ করব খড়গপুরে। আর খড়গপুর একটা জংশন স্টেশন। কেন জংশন স্টেশন আমি খড়গপুর গিয়ে তোমাদের দেখিয়ে দেবো খড়গপুর থেকে কোন কোন লাইন কেটে যায়। চলো দেখাচ্ছি এবার। চলো তাহলে অবশেষে এবার আমরা খড়গপুর জংশনে প্রবেশ করব। আর একটা জিনিস দেখো, এই যে এই লাইনটা, এই যে এদিক দিয়ে যে লাইনটা আসছে, এটাই চলে যাচ্ছে মেদিনীপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, আদ্রা হয়ে আসানসোলের দিকে। চলো তাহলে অবশেষে দুপুর 2টোর সময় আমরা খড়গপুর ঢুকছি। সকাল 7টার গাড়ি দুপুর 2টো এসে খড়গপুর ঢুকছে, অবাক ব্যাপার। একটা জিনিস দেখছো ট্রেনের মধ্যে কি পরিমাণ ভিড়, কালকে থেকে এত পরিমাণ ভিড় আছে ট্রেনের মধ্যে, তারপরে কষ্ট করে আসতে হচ্ছে। দুপুর 2টোর সময় এসে পৌঁছে গেলাম আমরা খড়গপুর স্টেশন। আর এখানে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার ডিবোর্ড করছে, মানে এই ট্রেনটা হাওড়ার দিকে যাবে না, এরপরে সোজা ডানকুনির দিকে ঢুকে যাবে, তার জন্য প্রচুর কিন্তু প্যাসেঞ্জার দেখো সব ডিবোর্ড করবো। পুর আসবো আর খড়গপুরের সেই বিখ্যাত জনতা মিল ট্রাই করবো না। 20 টাকা করে হতে পারে, অনেক সময় 30 টাকা চাইছে, কিন্তু 20 টাকাই অ্যাকচুয়াল দাম কিন্তু এখানকার জনতা মিলের। চলো এদিক দিয়ে মেদিনীপুর লোকাল ঢুকছে, দেখাচ্ছি তোমাদের। এটাই হচ্ছে মেদিনীপুর লোকাল। এমনভাবে ট্রেন ছেড়ে দিল যে মানুষ সব দৌড়াদৌড়ি করে ট্রেনের মধ্যে উঠলো, মানে কেউ বুঝতেই পারলো না যে ট্রেন কখন ছাড়লো। এই ট্রেনে 3টা রিজার্ভেশন বগি আছে, 3টাই সেকেন্ড সিটিং। তোমরা যদি চাও সেকেন্ড সিটিংয়ে বুক করতে পারো, টিকিট কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, এই সেকেন্ড সিটিংয়ে উঠলেও তোমাদের কিন্তু কোনো শান্তি নেই, কারণ জেনারেলের এক গাদা প্যাসেঞ্জার ওখানেই ঢুকবে। আর এই ট্রেনে রিজার্ভেশন আছে বলে ভেবো না যে কোনো টিটি উঠবে, একটাও কোনো টিটি উঠেনি বিজয়নগরম থেকে। দেখো রূপনারায়ণ নদী আমরা পার করে গেলাম, এরপরে তো বলেছিলাম তোমাদের পরবর্তী স্টপেজ আছে আমাদের ডানকুনিতে। আর আমরা কিন্তু একবারে ডানকুনিতে গিয়েই দাঁড়াবো, আন্দুলে দিয়ে আমরা কেটে যাব, যেখান দিয়ে আমরা হাওড়া লাইনটাকে ছেড়ে দেবো। দেখো পার করছি আমরা ফুলেশ্বর স্টেশন, এরপরেই আছে চেঙ্গাইল, তারপরেই আন্দুল। তো দেখে নাও এই স্টেশনটা।
চলো পৌঁছে গেলাম এসে আন্দুল স্টেশন, মনে হয় এখানে দাঁড়াতে পারে গাড়ি। আমরা তো এখন পার করছি আন্দুল স্টেশন। এই আন্দুল স্টেশন পার করার পরেই পরে মৌরিগ্রাম, আর মৌরিগ্রাম দিয়ে গেলে তোমরা সাঁতরাগাছি ঢুকে যাবে, কিন্তু আমরা সাঁতরাগাছির দিকে যাব না, এই আন্দুল থেকে কেটে যাব মৌরিগ্রাম আপার হয়ে বাঁকড়া নয়াবাজ হয়ে আমরা ডানকুনির দিকে ঢুকবো। চলো কোন দিকটা দিয়ে কাটছি সেটা তোমাদের দেখাবো। তোমাদের মধ্যে অনেকজন বলো যে সিনহাদা তুমি কোথা দিয়ে লাইনটা কেটে যাচ্ছে দেখাচ্ছ না, আজকে তোমাদের সেটাই দেখাবো, সেই জন্য দরজার কাছে দাঁড়িয়ে আছি। চলো পার করে গেলাম আন্দুল, দাঁড়ালো না কিন্তু গাড়ি এখানে। আর ওই সব হকারগুলো ট্রেনের মধ্যে চাপলো, এবার ভাত বিক্রি করবে, তোমাদের দেখাবো। তাহলে কিন্তু ওই মালগাড়িটা যেটা দিয়ে আসছে ওইটা দিয়ে আসবো, আর যাওয়ার সময় দেখো ওই যে আমরা উপর লাইনটা ধরে নিয়েছি, আর নিচ দিয়ে যে ওই তিনখানা লাইন যাচ্ছে ওটাই ঢুকে যাচ্ছে সাঁতরাগাছির দিকে। চলো আমরা উপরে কেটে গেলাম, আর এটাই হচ্ছে সেই লাইনটা। এই দেখো এই রুটটা যেটা চলে যাচ্ছে এটাই কলকাতার দিকে ঢুকে যাচ্ছে, মানে শিয়ালদার দিকে চলে যাবে। দেখে নাও, পরে বলবো না দেখাইনি। ওই যে ওদিক দিয়েও চলে যাচ্ছে, এদিক দিয়েও চলে যাচ্ছে। এই দুটো তো বলেছিলাম শিয়ালদার লাইন, আর আমরা যেটা আসছে এটা সাঁতরাগাছির লাইন। আর এই দিকেই দেখো তিনটা লাইন চলে যাচ্ছে, এটাই চলে যাচ্ছে হাওড়া ভায়া বালি হয়ে। 7 ঘন্টা 45 মিনিট লেটের সাথে এসে পৌঁছালাম আরেকটা কথা বলে রাখি, ডানকুনি কিন্তু একটা জংশন স্টেশন। এখান থেকে তিনটে ডাইরেকশনের রুট কেটে একটা চলে যায় সাঁতরাগাছি যেটা দিয়ে আমরা আসলাম, একটা চলে যায় শিয়ালদার দিকে যেটা তোমাদের দেখালাম, আর একটা চলে যায় হাওড়ার দিকে। চলো ডানকুনি ছাড়ার পর আমাদের পরবর্তী স্টপেজ আছে একবারে বোলপুর, মাঝখানে কিন্তু বর্ধমান নেই। সে ডানকুনি স্টেশনের দোকানটাদের অবস্থা দেখো, এই অবস্থায় ছিল, দেখো শুধু এরকম কিন্তু পুরো রাস্তাতেই হয়ে আসছে। এই দেখো এটা আসছে বর্ধমান সুপার। ডানকুনিতে স্টপেজ আছে, ডানকুনির পরে মনে হয় মাঝখানে কামারকুণ্ড পর্যন্ত 1-2টা হবে। আর বর্ধমান সুপার অ্যাটলিস্ট ভিড় আছে, দৌড়ি তাড়াহুড়া মানুষের লেগেই গেছে। দেখো কাকাটাকেও দেখো দৌড়াতে হবে। অবশেষে ডানকুনি থেকে বেরোলাম, এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে একবারে বোলপুর শান্তিনিকেতন। আর দরজার সামনে সেই ঝুলে আছে, ভিড় কিছুই কমেনি, যা ছিল সেম টু সেম ভিড় আছে। কোনো প্যাসেঞ্জার কিন্তু এই ট্রেনে চাপলো না, কেননা সবাই জানে এই ট্রেনে চাপলে পস্তাতে হবে। চলো অবশেষে বেরোলাম ডানকুনি থেকে। কামারকুন্ডুতে দাঁড়িয়ে গেল, ট্রেন আসছে থ্রুপাস বেরোচ্ছে, দেখি এটা কোন ট্রেন দেখাচ্ছি। কাঞ্চনজঙ্ঘা। অবশেষে এদিক দিয়ে বেরিয়ে চলে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। শিয়ালদা স্টেশনের এখন তো এনআই কাজটা শেষ হয়ে গেছে, যার জন্য এখন সবগুলো ট্রেন রাইট টাইমে যাওয়া আসা করছে। চলো এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে একবারে বোলপুরে। চলো কামারকুণ্ডুতে 10 মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল, ওই দিক দিয়ে একটা ট্রেন পাস করালো হাওড়া থেকে বর্ধমানের দিকে। দেখা যাক এরপরে আবার কোথায় দাঁড়াই। এরপরে গাড়ি কিন্তু আমাদের কোথাও আর দাঁড়ালো না, দেখো একটা দুর্দান্ত স্পিডের সাথে আমরা এখন পার করে যাচ্ছি বর্ধমান জংশন। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বর্ধমানে পাস করাচ্ছে আমাদের। এই বর্ধমান জংশনে প্রচুর মেজর গাড়ির স্টপেজ আছে, কিন্তু আমাদের নেই। দেখো 24টা বগি জেনারেল ট্রেন যাচ্ছে একটা স্পেশাল, তারপরেও বর্ধমানে স্টপেজ নেই। বোলপুরে স্টপেজ আছে। আর বর্ধমানকে জংশন বলা হয় একটা কারণেই, বর্ধমান থেকে একটা রুট কেটে চলে যাচ্ছে কাটোয়ার দিকে। এরপরে না হয় কোনোদিন কাটোয়ার দিকে যাব। চলো বোলপুরে দেখা করছে একবারে।
8:25 পৌঁছে গেলাম বোলপুর। দেখছো জল নেওয়ার জন্য কত এদিকে ছেড়ে দিয়েছে, তো মানুষের তাড়াহুড়া দেখছো কত, কি অবস্থা বুঝতে পারছো তাহলে আমাদের। চলো উঠি, এরপর রামপুরহাট বেরোলাম বোলপুর থেকে। এরপর আমাদের পরবর্তী স্টপেজ আছে একবারে সোজা বর্ধমানে, সরি রামপুরহাটে। আর একটা জিনিস, বোলপুর স্টেশনে ওই দোকানটা যেটা ছিল ওখানে মারপিট লেগে গেছিলো জলের বোতল নিয়ে। তাহলে বুঝতে পারছো মানুষের জলের কতটা প্রয়োজন। ডানকুনিতেও জল ছিল না স্টেশনে ঠিকঠাক। চলো বেরোলাম বোলপুর শান্তিনিকেতন থেকে। আর গাড়ি কিন্তু বর্ধমানেও দাঁড়ালো না। যাই হোক দেখি। 9:46 এসে পৌঁছে গেলাম তারাপীঠ রোড। আর এইদিকে দাঁড়িয়ে আছে কন্যাকুমারী ডিব্রুগড় বিবেক, যেটা আমাদেরকে ওভারটেক করেছিল আমাদের একটা স্টেশন আগে সাইডে। আর আমাদেরটাই ছেড়ে দিল বিবেক থেকে। কি দেখো, আমাদেরকে ছেড়ে দিল, বিবেক দাঁড়িয়ে থেকে গেল। এই বিবেকটা আমাদেরকে ওভারটেক বিবেক থেকে গেল, আমরা এবার বিবেককে ওভারটেক করছি। এর সামনে জেনারেলের কি অবস্থা। চলো বিবেককে আমরা ওভারটেক করে নিলাম, আমাদের ওভারটেক করেছিল। আর পুরো রাস্তাটাই কিন্তু, আমি যে বিজয়নগরম থেকে উঠেছিলাম, বিবেক কিন্তু আমাদের পিছনে ছিল, 1.5 ঘন্টা পিছনে। রামপুরহাটে এসে ঢুকলাম, তারপরেও কিন্তু গাড়ির ভিড় যেইকার সেই হয়ে আছে, মানে ভিড়ের কোনো কমার সিনই নাই। মানুষগুলো, এত মানুষ যায় কোথায়, সব গুয়াহাটির দিকেই যাচ্ছে। রামপুরহাট ছাড়ার পর আমাদের পরবর্তী স্টপেজ আছে ফারাক্কাতে, পাকুড়ে কিন্তু নাই। আর পিছনেই তারাপীঠ রোডে দেখালাম, ওভারটেক করে আসলাম কন্যাকুমারী ডিব্রুগড় বিবেককে। এই বিবেকটা কিন্তু আমি যখন বিজয়নগরম এই ট্রেনে বোর্ড করলাম, তার আধা ঘন্টা লেট ছিল তখন, মানে তার আধা ঘন্টা পরে ঢুকতো। সেই ট্রেন আমাদের পিছন পিছন আসছিল, এসে ওভারটেক মারলো, আবার আমরা তাদের ওভারটেক মারলো। মানুষের তাড়াহুড়া দেখছো, গাড়ি ছেড়ে দিয়েছে। 10:07 বেরিয়ে গেলাম আমরা। মানুষের দৌড়াদৌড়ি দেখছো, গাড়ি ছাড়লো তো। 9 ঘন্টা দেরির সাথে আমরা তো রামপুরহাট থেকে বেরোলাম। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে একবারে ফারাক্কা। পাকুড়ে কিন্তু আমাদের কোনো স্টপেজ নেই। আর দেখো, দেখতে দেখতেই আমরা কিন্তু পাকুড় স্টেশন পার করছি। এই পাকুড়েও প্রচুর গাড়ির স্টপেজ আছে, কিন্তু আমাদের কোনো স্টপেজ নেই। দেখো 10:52 পার করলাম। গাড়ি ছেড়েছিল 10:10 রামপুরহাট। গাড়ি কিন্তু কোথাও দাঁড়ায়নি, মারাত্মক আসছে। আর দেখো আমাদের এখন অ্যারাইভেল হবে ফারাক্কাতে। রাত্রি 11:40 পৌঁছে গেলাম ফারাক্কা। মানে আমরা প্রায় 8.5 ঘন্টার কাছাকাছি লেট আছি। চলো এরপরে মালদা, আর আমাদেরকে দিল 4 নম্বর প্ল্যাটফর্মে, মানে পিছনে বিবেককে আবার পার করাবে। আজকে আমি দায়ে পড়ে এই ট্রেনটা প্রেফার করলাম, 06521। এই ট্রেনটার 24টা বগি জেনারেল, আর ব্যাঙ্গালোর থেকে গুয়াহাটি পর্যন্ত যায় ট্রেনটা। তো আর বেশি দিন চলবে না, এই মাসটাই লাস্ট চলবে, জুন মাসটা, তারপরে এই ট্রেনটা বন্ধ হয়ে যাবে। আমি সরকারের কাছে রিকোয়েস্ট করব যে একটা জনসাধারণ এক্সপ্রেস অন্তত গুয়াহাটি থেকে ব্যাঙ্গালোর অবধি দেওয়া উচিত। কেননা বাকি যতগুলো জনসাধারণ এক্সপ্রেস চলে, বেশিরভাগ সব জনসাধারণ এক্সপ্রেসগুলো দিল্লির দিকে যায়, আমাদের মালদার উপর দিয়ে ব্যাঙ্গালোরের দিকে যায় না। এরকম একটা ট্রেন দেওয়াটা খুবই দরকার। এদিক দিয়ে দেখো এখন ঢুকছে বালুরঘাট হাওড়া এক্সপ্রেস। এটা দেখো ফারাক্কা দাঁড়াবে, তারপরে একবারে সোজা আজিমগঞ্জ, তারপরে কাটোয়া, নবদ্বীপ, ব্যান্ডেল, হাওড়া। জেনারেলটা মোটামুটি খালিই আছে, দেখো এমন ভিড় নেই কিন্তু। আরেকটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের জানিয়ে রাখি, বিবেককে আমাদের কিন্তু এখন আবার ফারাক্কা স্টেশনে বিবেক ওভারটেক মারবে, দেখাচ্ছি তোমাদের। এই বিবেকটা ওভারটেক মেরেছিল সাঁইথিয়া স্টেশনের ওখানে, তারপরে আমরা আবার এটাকে ওভারটেক মারলাম রামপুরহাটে, আবার বিবেক আমাদের ওভারটেক মারছে ফারাক্কাতে। আমাদের ফারাক্কাতে ওভারটেক মেরে চলে এলো। এরপরে বিবেকটা যতক্ষণ না পর্যন্ত চামাগ্রাম ছাড়ছে আমরা যেতে পারবো না। চলো তাহলে বাকি একটু জার্নি আছে, আর 30 কিলোমিটার, এইটুকু দেখিয়ে দিই, তারপর আমি বাড়ি যাব। খুব ঘুম লাগছে আমার। আর এই ট্রেনটাতে আমি প্রথম দেখলাম কোনো দিন ব্যাঙ্গালোর থেকে মালদা আসার জন্য 24টা জেনারেল বগির ট্রেনে পা রাখার জায়গা হয় না। দেখো এদিক দিয়ে ঢুকছে এখন 15657 পুরনো দিল্লি
কামাখ্যা ব্রহ্মপুত্র মেল। এটাতেও তো বাম্পার ভিড় আছে, যাই বলো। বাম্পার ভিড় আছে এটাতেও। প্যাসেঞ্জার কত নামলো দেখো, সব পুরো ব্রহ্মপুত্র এখানেই খালি হয়ে গেল। অবশেষে ব্রহ্মপুত্র মেলো যাওয়ার পর আমাদের ডিপার্চার হলো। আর একটা জিনিস বলে রাখি, বিবেকও আমাদের ওভারটেক করে চলে গেছে আগে, তোমাদের দেখালাম আমি। চলো আমরা ফারাক্কা ব্যারেজ পার করব, তারপরে রাত হয়ে গেছে, আর কিছু দেখাতে পারবো না। মাঝরাত চামারগ্রাম, খালতিপুর, মালদা আছে, তোমাদের সাথে মালদাতে দেখা করছি। রাত্রি 1:10 মালদা টাউন পৌঁছালাম, বেরোলাম মালদা টাউন স্টেশন থেকে। জার্নিটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এরকম কষ্টকর জার্নি এর আগে আমি কোনোদিন সাউথ ইন্ডিয়া থেকে ফিরে আসার সময় করিনি, প্রথমবার করলাম। কেমন লাগলো বলিও কিন্তু। দেখা করছি আবার অন্য কোনো একটা নেক্সট জার্নিতে। চলো, গুড নাইট, শুভরাত্রি।